ডাকলো বনশ্রী। বনশ্রী। ওদিকে ছন্দার হাসি থেমে গেছে। সে এদিক ওদিক তাকাতেই দেখল মেয়েটি ওপাশে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হেমন্ত প্রায় গর্জন করে বলল, ভাগ শুয়ারকা বাচ্চা। নির্বিকার মুখের উপর বলল, আমার কাছে চিৎকার করছো? মেমসাব হয়। 1 মিনিট। হামি পানি আঁকিয়ে। তখন হামি বলল, না, এখানে কি কোন জিন আছে? সাদা স্যাডেল দেখে সে চুপ হয়ে গেল। বলে সে খরগোশের মতো দৌড়ে অদৃশ্য হয়ে গেল। তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হয় দূরে নির্জন বাড়িগুলোতে। তারপর চোখ খুললেন বনশ্রী। হেমন্ত ভই ভই ডাকালা, মানাশ্রী, বনশ্রী। এমন মুহূর্তে হেমন্তের মনে সত্যিকারের ভূতের ভয় ঢুকে গেছে। বনশ্রী অবশেষে উঠে বসল। তারপর বলল, ঠিক আছে, চলো যাই। হেমন্ত তাকে সাহায্য করার আগেই সে উঠে দাঁড়ালো। তারপর আবার বলল, চল যাই। 3। হেমন্ত যেখানে চুলে ফুল দিয়েছিলেন সেখানে দেলাদকে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এনামেলের বাটি পানির পাইপ থেকে কয়েকবার পানিতে ভরে গেছে। তার মুখ পবিত্র, ছাহনি অন্যান্য পলক। তার ঠোঁটের কোণে সেই মন্দ বা মন্দ হাসির চিহ্ন পর্যন্ত নেই। মুখের দিকে বিষণ্ণ চাহনি নিয়ে সে বলল, বড় ছেলে। তারপর জিজ্ঞেস করল বনশ্রী, আমার মুখে পানি দিবেন? বানাশ্রী মাচা ডলালা সুদা। তখন হেমন্ত দুহাত তুলে গর্জে উঠল, ভাগ ভাগ, তুমি কি পানি চাইবে? দি ড কেত্তা দুরসের লারাহাম। আমি কিছু বলিনি। এখন সে আর। হেমন্ত বনশ্রী কাঁধে হাত দিয়ে লাঠিটা পার করলেন। সে হাসতে থাকলো। আমি দেখছি ব্যাটারের হাসি থামছে। সত্যিই জল এনেছে। বনশ্রী কিছু বলল না। পেছনে থেকে মেয়েটি বলল, ঠিক আছে। বারবার সাদা জিনের খেলা দেখলে তবু খুশি হব। এখন আমি সেরকম। নিজের মনে বিড়বিড় করতে করতে সে ফুলের গায়ে জল ঢেলে দিল। এরপর ঝুপড়িগুলো খালি হাতে নাচতে নাচতে শুরু করে। ভরা কয়েনটা ধরিয়ে দিয়ে চলে গেল। হেমন্ত চলে যাওয়ায় বিভা হতাশ হয়ে বলল, তুমি কি অন্য কোন সমস্যার সম্মুখীন? বনশ্রী বলল, না। তুমি কি কাল বাড়ি যেতে পারবে? পর্ব। প্রাসাদের বিশাল উঠানে এসে ডানদিকে মোড় নিল। কয়েকটি ছোট দল ছড়িয়ে পড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। তারা যে পর্যটক তা বুঝতে দেরি নেই। পটোয়ারজি বলছিলেন, মৌসুম এখন প্রায় শেষ। শীতকালে এখানে দেখার কি ভিড়! এসব স্থান হকারদের ভিড়ে ভরে গেছে। রাজহাঁসের মতো বর্ষা আসে আর যায়। তারা সোজা দক্ষিণে ভাগীরথীরের দিকে অগ্রসর হয়ে পূর্ব দিকে মোড় নেয়। ডাইন ভাগেরাথে ভাজ ভাগেরাথে। কাদার চেয়েও খারাপ রাস্তার অবস্থা। নরকের মতো ছড়িয়ে পড়ছে খোয়া। এখানকার গাছগুলি অবশ্যই বসন্ত দ্বারা পালিশ করা হয়েছে। সামনে বিশাল গেট ছিল। তারপর ওপাশে ছিল পীরের মাজার, যেখানে নালুমিয়া শুকনো পাতা ঝাড়ছিল। কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে না। পাটোয়ারিজির বাগানবাড়ি গেটের পিছনে নদীর তীরে অবস্থিত। 5 একর জমিতে এই কুটিরটি গড়েছিলেন এক ইংরেজ। কিছু মার্বেল পাথর দিয়ে মেঝে এবং দেয়াল ঠিক করুন। সবুজ নকশা আছে। লোহার গেট দিয়ে ঢুকে দেখি সামনে লম্বা মার্বেল ফোয়ারা। বনশ্রী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। ঘামের ফোঁটা তার নাকে, গালে এবং চিবুকে জড়ো হয়। হেমন্ত বলল, ধরব। বানাশ্রী খাড়া নাড়ালা। কিন্তু হেমন্ত একটা হাত ধরেছিল। 10টা সিঁড়ি বেয়ে উঠতে বেশ সময় লাগলো। একসময় হেমন্তের হঠাৎ মনে হলো, বনশ্রী কেন মনের মধ্যে কোনো অসুখ। দরজার তালা ঝুলছিল। হেমন্ত তালা খুলল। প্রথম ঘরটা একটা ছোট হলের মতো। এর দুপাশে 3টি ঘর। তারা নদীর দক্ষিণ পূর্ব কোণে একটি বাড়িতে। বাকি ঘরগুলো কি বসবাসের অনুপযোগী। পাটোয়ারজি বলছিলেন 5টা বাড়ির তালা লাগাতে হবে। তাদের বাড়িতে তেমন কোনো আসবাবপত্র নেই। নদীর ওপারে একটি পুকুর এবং তার পাশে একটি ইংলিশ বেড রয়েছে। গাঢ় নীল এবং হলুদ প্যাটার্নযুক্ত জয়পুরি বেডশিট দিয়ে আবৃত ফোমের গদি। পাশে একটা ছোট গোল টেবিল। টেবিলে সাদা ফুল আর নীল ফুলদানি।
তার উপর একটি সুন্দর ব্রোঞ্জ ফুলদানি আছে। সকালে বনশ্রী ফার্মাসে একক ফুল নিয়ে আসেন নালু মিয়া। তারা এখনো জ্বলজ্বল করছে, কিন্তু সত্যি কথা বলতে একটা চুলা, একটা হেভি মেটাল টেবিল আর 3টা চেয়ার আছে। একটি কাঠের সান্ত্বনা প্রদান করা হয়েছে, আর কিছু না। পটোয়ারজি মাঝে মাঝে এখানে আসেন। হেমন্ত হরিণের মতো অতিথি কখনোই নয়। বাথরুমটি ব্যবহারযোগ্য নয়। বাথরুমটি সিঁড়ি বেয়ে পূর্ব দরজা থেকে 10 মিটার দূরে। এটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল। টেবিলের পাশাপাশি হেমন্তের মাঝারি সুটকেস আর বনশ্রী কিট ব্যাগ। বসা হয়। হেমন্তের প্যান্ট, পায়জামা, চপ্পল ও তোয়ালে হ্যাঙ্গারে ঝুলছে। বোন শাড়ি এবং ব্লাউজের মধ্যে প্রকাশক ব্রেসিয়ার লুকিয়ে রাখে। ড্রেসিং টেবিল নেই। পশ্চিম দেয়ালে একটি বড় আয়না ঝুলছে। এর নিচে শুধু বনশির ট্যালকম পাউডার রাখুন। একটি সাবান বাক্স। সাবানটা নতুন ছিল। এর খোলস এখনো জানলার বাইরে ঘাসে পড়ে আছে। হেমন্ত ঘরে ঢুকে জানালা খুলে দিল। পাখা শুরু করলো। বনশ্রী তখন খাটের উপর শুয়ে পড়ল। মাথার নিচে কানের দুল টেনে এনেছেন। তার মুখে বিষণ্ণ হাসি। হেমন্ত টেবিলের নিচ থেকে এক গ্লাস জল বের করে তাতে জল ঢেলে দিল। বনশ্রী কাছে এসে বলল, নাও। জল নিয়ে খেলার পর প্লাস্টিকের ব্যাগটা রাখলেন বনশ্রী। খাট তার পাশে বসল। একটু মৃদুস্বরে জিজ্ঞেস করল, বলো, কি হয়েছে? বনশ্রী বলল, কিছু না। হঠাৎ আমার মাথা ঘুরতে লাগলো। আপনি অনেকক্ষণ লোকটার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, WHO। তুমি জানো না? জানি না, তবে তুমি। বনশ্রী হাসল। ভ্যাট, ওহ কিছু না। আমার মাথাটা হঠাৎ ঘুরছে, কাকতালীয় বলছো। কিন্তু তুমি সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকো। বনশ্রীর হাসি মিলিয়ে গেল। তার মুখে একটু জ্বালা ফুটে উঠল। বলেছেন, আমার আর কোন প্রেমিক নেই? হেমন্ত একটু হেসে বলল, না, সেটাই বলছি। কিন্তু এতক্ষণ কি দেখছেন? মানুষের গায়ের রং ফ্যাকাশে হয়, কত সাদা। বনশ্রী বললেন শেষে, হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। হ্যাঁ, সাহেব না। তিনি কি বলে? অ্যালবিনো। মায়ের গর্ভ থেকে সেই সাদা রং নিয়েই জন্মেছেন তিনি। একে অ্যালবিনো শিশু বলা হয়। এত গরম বা ঠান্ডা সে নিতে পারে না, চোখের পলকে তাকানো কঠিন। বনশ্রী আবার হাসলেন। দিচ্ছি বার্গবুজার সাদা ভূতের কথা বলছিলেন। এবার হেমন্ত হাসতে লাগলো। তাই আমাকে বল, দিনদুপুরে ভূতের ভয় দেখি। কাল রাতেও কত অবাক হয়েছিলে, আমি যখন নদীর পাড়ে বসেছিলাম। বনশ্রী বলল, ভূত দেখো, কিন্তু আমি গান গাইছি। হেমন্ত সস্নেহে তার কপাল থেকে চুল সরিয়ে তার গালে আঙুল দিতে থাকে। বলল, সত্যি খারাপ লাগলে অন্য কোথাও যাব। এখনো 2 দিন ছুটি আছে। এটা আপনারও। আচ্ছাই, কিন্তু আপনি কোথায় যেতে চান? হেমন্ত কিছুক্ষণ ভেবে হাল ছেড়ে দিল। বলেছেন, কঠিন। আমি এমন কোন ভালো জায়গার নাম ভাবতে পারি না। যেতে চাইলে আবার কলকাতায় ফিরতে হবে। তাহলে কাল আবার বেরোতে হবে। তার মানে কলকাতায় আজ রাত? কোন হোটেলে আপনার থাকার খরচ করতে হবে? বনশ্রী আপত্তি করলেন না। হোটেল টোটাল নয়। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কেন বেশি? বনশ্রী উত্তর দিল না। হেমন্ত বুঝতে সক্ষম হয় হোটেল সম্পর্কে। হোটেলের রহস্য শুরু হয় বনশ্রী নৈতিকতার প্রভাবে। নৈতিকতার বোধ পেয়ে হেমন্তের সাথে বসবাসের বিখ্যাত ধারণার সংশয় আড়াল করে। হয়রানি করতে। তবে এভাবে চলতে থাকলে ভালোবাসা নামক ব্যাপারটা অনেক পুরনো, তাই এই মুহূর্তে বনশ্রীকে নিয়ে কোনো ভ্রান্ত চিন্তাকে তার মনে জায়গা দিতে নারাজ। তিনি নিজে নাকি কোন ঋষি? হেমন্ত বলল, বেশ, দাঁড়াও, তুমি আজ রাতে বাড়ি ফিরবে। তারপর কাল সকালে সোজা চলে গেলাম হাপুর স্টেশনে। আমি অপেক্ষা করলাম। তখন বনশ্রী বাধা দিয়ে বললেন, তোমার পক্ষে যা সম্ভব, আমার পক্ষে তা সম্ভব নয়। পিতা মাকে বললাম আমি অফিস থেকে মেয়েদের নিয়ে বের হচ্ছি।
ফিরব 15। এখন ফিরে যাওয়া এবং নতুন ধারণা পাওয়া সহজ নয়। হেমন্ত শেষ চেষ্টার সুরে বলল, তুমি মুক্ত। বনশ্রী বলল, হ্যাঁ, ফ্রি। বেঁচে থাকার জন্য তারা আমার উপর নির্ভরশীল, তাই তারা আমার উপর নির্ভরশীল। কিন্তু বাড়াবাড়ি করলে কষ্ট পাবে না। তুমি বল, সর্বোপরি আমি একটি ছেলে নয়, একটি মেয়ে। সে চুপচাপ সিগারেট টানতে থাকে। টানতে থাকুন। বাইরে বসন্তের পাখি ডাকছিল। নাসুমিয়ার কণ্ঠ কোথায় শোনা যায়। হয়তো সে ছেলেটিকে গালি দিচ্ছে। সব সময় এটাই তার স্বভাব। বনশ্রী বলল, এখানে থাকতে খারাপ লাগছে, বলবো না। ঠিক আছে। বেশ নির্জন। শুধু একটা ভয়। কি? অনেক বাইরের লোক আসে। বা চেনা জানা কারো চোখে পড়তে পারি। আজকাল কেউ কারো জন্য থেমে থাকে না। তুমিও করতে পারো। কারণ আপনি জানেন, আমি শান্তিতে আমার অফিস চালাই। কর্তৃপক্ষ খুবই বোকা। কেউ যদি মেয়েদের এত যত্ন করে তবে সে চাকরি পাবে না। হেমন্ত রাগ দেখিয়ে বলল, সুতোটা শেষ হয়ে গেছে। বড় আঙুল দেখান। আসবে পরে। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমার ভাই বাচ্চুর পড়া খরচ কে বহন করবে? আমি নেব। প্রতি মাসে টাকা দেব। বনশ্রী হাসবার চেষ্টা করে জিজ্ঞেস করল, কেন? হেমন্ত তৎক্ষণাৎ বলল, আমার কর্তব্য। আমি তোমার টাকা নেব কেন? আউচ! যদি দিনটি আবার আপনার কাছে না আসে, তবে দিনটি বন্ধ করুন। বনশ্রী বলল, বুঝি তোমার কাঁধে কোন বোঝা নেই। বনশ্রী উঠে বসল, চলো কথা রাখি। আর যে কারণেই হোক, এসব কথা বলা। তাই আমরা এখানে বেড়াতে এসেছি। আমি তোমাকে পছন্দ করি না, তুমি জানো। হেমন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। এই মুহূর্তে বনশ্রীকে চুমু খাওয়ার মতো মনে হলো, কিন্তু সেই দীপকে আঘাত করার চিন্তা তার মাথায় এসেছিল এবং ঘটনাটি ঘটেনি। তিনি উঠে গ্রামবাসীর কাছে গিয়ে অবিশ্বাস প্রকাশ করলেন। কিন্তু ততক্ষণে বাসনা নিভে গেছে। যেমন আগুনে জ্বলে উঠেছে, তেমনি হঠাৎ। বনশ্রী ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10:30। আমি গোসল করিনি। আপনি? হেমন্ত বলল, আমিও করব। এ কি ভয়ানক গরম! বনশ্রী ঘড়িটা খুলে রেখে আলনার কাছ থেকে নাইট ড্রেসটা নিয়ে নিল। বললেন, আরে, আমি কাপড় পাল্টাবো। তুমি পাশের ঘরে যাও। হেমন্ত হাসল, চোখ বড় হচ্ছে। না, তুমি হলঘর যাও। আহ, আমি বরং ঘুরছি। বনশ্রী এসে তার হাত ধরে ধাক্কা দিয়ে হলের মধ্যে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিল। হেমন্ত এখন নিঃস্ব। তিনি খালি কুঁড়েঘরে হাঁটতে থাকলেন। মূল দরজা বন্ধ করতে হবে। হলের মেঝেতে থাকা মার্বেল জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। অপবিত্র। দেয়ালে অনেক শূন্যতা। এটা বোঝা যায় যে এক সময় অনেক ছবি ছিল। পাটোয়ারজি বলছিলেন, মাঝে মাঝে বাগানের ঐতিহ্য মেনে ঘরে বসে গান গাই। এটার নাবা এক ভদ্রলোক আছে নামকরা ক্লাস দেয়। মির্জা ইল্লাজ খানের নাম দেখাননি। হেমন্ত শুনল না। তিনি ক্লাসিক গানের ভক্ত নন, কেউ না। তাই এখন নবাবফমিলার মানুষের দুর্দশা দেখে আমার কষ্ট হচ্ছে। ভাঙা প্রকোষ্ঠে জঙ্গল বেঁচে আছে। সেখানে সবাই বিভ্রান্তির মধ্যে রয়েছে। মেয়েরা মানে টাইট পর্দা। বর্ণপ্রথা খুবই কঠোর। মেয়েরা বুড়ো হয়ে মারা যাবে, তাই বাইরের লোককে বিয়ে করো না। শুনে হেমন্ত অবাক। তার মুখের নাম নবাব ছিল, বুড়ো হয়ে গেছে। আজ বিকেলে রাজপ্রাসাদের ভেতরটা দেখার কর্মসূচি রয়েছে। পটোয়ারজি এসে তোমাকে নিয়ে যাবে। এই সময় বাইরে ঢাকঢোলের আওয়াজ আর নালুমিয়ার কণ্ঠ শোনা গেল। সাব, বুড়া সাব, হামি নামি জোহাই। সে দরজা খুলে দিল। বললেন, স্মিয়া সাব, তোমাকে খুঁজছি। স্নান? এটা কি জলে ভরা? হ্যাঁ। মহান মানুষ। চাপা নালুমিয়া। এত বড় স্যার, আমাদের সিংহ। তিনি বললেন, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তাকে হ্যাঁ বললাম। এখন শুনলাম আমি সত্যি